আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্তবিহঙ্গ প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 11। আমি বলবো এভাবে ব্ল্যাকমেলিং এর পথ না ধরলেও চলতো, শান্ত কণ্ঠে বলল রানা। প্রিন্সের উচিত ছিল মানবাধিকার দোহাই দিয়ে সাহায্য চাওয়া, অন্তত আবেদন জানিয়ে দেখতে পারতো আমরা কি করি। প্রিন্সের দিকে ফিরল মাইকেল। গুড গড চকলেট, তার বিষয় এখনো কাটেনি। আমি আতঙ্কিত, হতভম্ব, আমি স্তম্ভিত। তার মানে কি তুমি প্রত্যাখ্যান করছো মেজর সেভার্স? চট করে আরেকবার রানার দিকে তাকালো মাইকেল। সম্মতির একটা নিঃশব্দ বার্তা বিনিময় হলো। নাটকীয় ভঙ্গিতে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলো মাইকেল। বলতে বাধ্য হচ্ছি, মাদ্রিদে আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। সময় মতো পৌঁছতে না পারলে বিজনেসটা হারাব। কিন্তু থেমে ব্যাংকের চেকগুলোর উপর আবার একবার চোখ বোলালো সে। কিন্তু বিজনেস আর যুদ্ধ দুটো প্রায় একই ব্যাপার। আরো কথা হলো, তুমি আমাকে শক্তিশালী কিছু হেতু দিয়েছো থেকে যাওয়ার পক্ষে। মানি ব্যাগটা পকেট থেকে বের করে চেকগুলো সযত্নে রাখলো তাতে। তার মানে কিন্তু এই নয় যে গোটা ব্যাপারটা নিয়ে আমার বিস্ময় আর আতঙ্ক তিল পরিমাণ কমলো। আর তুমি মিস্টার রানা? জানতে চাইল প্রিন্স। কি বলবে রানা? বলবে এই আনাড়ি, অসভ্য, অশিক্ষিত জঙ্গলিগুলোকে তার ভালো লেগে গেছে। বলবে অত্যাচারিত অসহায় একটা জনগোষ্ঠীর মাঝখান থেকে হঠাৎ এসে পড়ে তাদের বিপদ বুঝতে পেরে তার মহৎ হৃদয়ে রক্তক্ষরণ হতে শুরু হয়েছে। ম্লান, বিষণ্ণ, একটু হেসে শুধু মাথা জাগালো, বলল, আমার পার্টনার যা বলল আমি তার সাথে একমত। মাথা ঝাঁকালো প্রিন্স, আর তারপরই তার হাব ভাব বদলে গেল। চেহারায় ফুটে উঠল ঠান্ডা নিষ্ঠুর একটা ভাব। আমি তোমাদেরকে খোদার দোহাই দিয়ে বলছি, দয়া করে বোকার মতো চুক্তি সময় ফেরানোর আগেই ইথিওপিয়া ত্যাগ করার চেষ্টা করো না। আমার বাবার প্রশাসন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। কথার সামান্য হেরফের হলেও জ্যান্ত কবর দেওয়ার রীতি এখনো তিনি চালু রেখেছেন। ঠিক সেই মুহূর্তে আলোচ্য ভদ্রলোক মাথার অনেক উপরে তুলে ধরলেন তার তলোয়ার, তারপর সবেগে নামিয়ে এনে দু পায়ের মাঝখানে নরম মাটিতে ঘ্যাচ করে গাঁথলেন ডগাটা। তলোয়ারের হাতল ছেড়ে দিলেন তিনি। গায়ে আগুনের প্রতিফলন নিয়ে কাঁপতে লাগলো লম্বা ফলাটা। হোঁচট খেতে খেতে তার নিজের জায়গায় অর্থাৎ রানা আর মাইকেলের মাঝখানে ফিরে এলেন। দুজনের কাঁধে হাড্ডিসার হাত রেখে নিজের পাঁজরের সঙ্গে ওদেরকে চেপে ধরলেন কামাল হাসান। চিৎকার করে বললেন, হাউ ডু ইউ ডু? দম ফেলবার ফুসরত পেয়েই চোখ কুচকে বৃদ্ধের দিকে তাকালো মাইকেল। রামি খেলায় আপনার ভাগ্য খুলে যেতে পারে, শিখবেন নাকি ওল্ড বয়? 2 মাস যথেষ্ট লম্বা সময়। একটা কিছু নিয়ে ব্যস্ত থাকা দরকার, আর সেটা থেকে যদি কিছু লাভের মুখ দেখা যায়, মন্দ কি? গুরু গম্ভীর ড্রাম পেটানোর শব্দে গভীর ঘুম থেকে জেগে উঠছে কাউন্ট ডিক্যান্ডিয়া লেখরেখ। গোদগোদ করে উঠে পাশ ফিরল সে। শুনল কিছুক্ষণ ভরাট একঘেয়ে আওয়াজ, আর মৃদু কাঁপুনি তার কাছে পৃথিবীর পালস বলে ভ্রম হতে লাগল। পুরোপুরি সজাগ হলো অকস্মাৎ। একলাপে বিছানা থেকে নেমে তাঁবুর ভিতর সশস্ত্র ইঁদুরের মতো ছুটোছুটি শুরু করল। ড্রাম পেটানোর এই বিশেষ ছন্দটা তার অত্যন্ত পরিচিতি। আদিবিশের যুদ্ধযাত্রার সময় বাজা। কাউন্টের আর্তনাদ শুনে আশপাশে যারা ছিল তাদের সবার ঘুম ভেঙে গেল। বানানটো সাতা তাঁবুর ভিতর ঢুকে যত না লজ্জা পেল তার চেয়ে বেশি পেল ভয়। তাকে দোষ দেওয়া যায় না। এই ধরনের একটা দৃশ্য দেখে যে কেউ লজ্জা আর ভয় দুটোই পাবে। সাতা দেখল তার প্রভু সম্পূর্ণ উলঙ্গ হয়ে তাঁবুর মাঝখানে সঙ্গের মতো দাঁড়িয়ে রয়েছে। তার চোখ বিস্ফারিত, এক হাতে হাতের দাঁতের তৈরি বাঁশসহ বেরেটা, অপর হাতে অলঙ্কৃত ছোরা। ড্রামের শব্দ শুরু হওয়া মাত্র দেরি করেনি মেজর লুইগি রাকা। কাউন্টের তাঁবুর দিকে রওনা হয়ে গেছে, কারণ তার জানা আছে
ভাড়াটার কাছ থেকে ঠিক কী ধরনের প্রতিক্রিয়া আশা করা যায়। তাঁবুতে ঢুকে কর্নেল ডিক্যান্ডিয়াকে পুরোদস্তুর ইউনিফর্ম পরা অবস্থায় পেল সে। কাউন্ট ইতিমধ্যে 50 জন বডিগার্ডকে ঘুম থেকে তুলে নিয়ে পাহারায় নিয়োগ করেছে। রোলস রয়েস স্টার্ট দেওয়া হয়েছে, যে কোনো মুহূর্তে তাতে চড়ে বসবে কাউন্ট। মেজরকে দেখে মোটেও খুশি হতে পারল না সে। তার ইচ্ছে ছিল লোকটা বাধা দেওয়ার জন্য এসে পৌঁছানোর আগেই বিপজ্জনক এলাকা ছেড়ে কেটে পড়বে। ইচ্ছেটা আগের মতোই জোরালো থাকলো। 2 সেকেন্ড চিন্তা করে একটা অজুহাত খাড়া করতে হলো তাকে। এই যা মেজর, তুমি এসে ভালোই করেছো। শোনো, কমান্ড করার অধিকার তোমার উপর ছেড়ে যাচ্ছি আমি। সশরীরে উপস্থিত হয়ে জেনারেল ফাদকে রিপোর্ট করতে আসমারায় যাচ্ছি আমি। কথা শেষ করবার আগেই তাঁবু থেকে বেরিয়ে পড়ল সে। অপেক্ষারত গাড়ির দিকে এগোলো। তার পথ রোধ করল মেজর রাকা। ঠকাশ করে স্যালুট ঠুকে গোপন করবার চেষ্টা করলো তার উদ্দেশ্য। মাই কর্নেল, ওয়েলস অব চাইল্ডের ডিফেন্স আমরা সম্পূর্ণ করেছি, রিপোর্ট করল সে। গোটা এলাকা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, আমরা সবাই এখানে নিরাপদ। জেনারেল ফাদকে আমি রিপোর্ট করব, আমাদের চেয়ে 20 গুণ সৈন্য নিয়ে হামলা করেছে শত্রুপক্ষ, গর্জে উঠল কাউন্ট। ম্যানেজারের বগলের তলা দিয়ে বাউলি কেটে গাড়ির দিকে এগোতে চেষ্টা করল সে। দ্রুত পিছিয়ে গিয়ে কাউন্টের উদ্দেশ্য ব্যর্থ করে দিল মেজর রাকা। তারপর 1 পা সামনে বাড়ল সে। আপনার বাহিনী নিরাপদ পজিশন নিয়ে রয়েছে, সবাই সুস্থ এবং উৎসাহী। আমার অনুভূতি দেওয়া থাকলো, যখন দেখবে রক্ত পিপাসা নিয়ে শত্রুপক্ষ ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, দেরি না করে প্রত্যাহার করে নিও বাহিনীকে। কাউন্টের তরফ থেকে এটা একটা ঘুষ বা টোপ, যুদ্ধ না করে পালানোর লোভ দেখাচ্ছে। তারপরে সে মেজরকে পাশ কাটিয়ে রোলস রয়েসের নাগাল পাবার চেষ্টা করলো, কিন্তু মেজর রাকা মাম্বার মতোই ক্ষিপ্রগতি, এক লাফে আবার কাউন্টের সামনে চলে এলো। এইভাবেই শুরু হলো ব্যাপারটা। সদ্য ঘুম থেকে ওঠা অফিসার আর সৈনিকরা অবাক বিষয় দেখলো, কাউন্ট আর মেজর পালা করে লাফ দিয়ে একবার সামনে বাড়ছে, একবার পিছু উঠছে, ঠিক যেন একজোড়া শিকারী মোরগের লড়াই চলছে দুজনের মধ্যে। জনসমর্থন অবশ্য কাউন্টের তরফেই ভারী, কারণ ভাড়াটে সৈনিকরা যুদ্ধ না করলেও বেতন পাবে, আর শিপটা সৈনিকরা ডাকাতি করতে অভ্যস্ত, যুদ্ধের কোনো অভিজ্ঞতা তাদের নেই। কাউন্ট গাড়ি নিয়ে পালাতে সমর্থ হলে তার পিছু নিয়ে তারাও ভেগে যেতে পারে। কোথায় শত্রু? ড্রাম যখন বাজছে কিছু লোক থাকতে পারে ওদিকে, বলল মেজর রাকা, কিন্তু তারা যুদ্ধ করতে আসছে বলে মনে হয় না। কাউন্টের হম্বিতম্বি তার ধমকে চাপা পড়ে গেল। সে যাই হোক, এই মুহূর্তে আমার কর্নেলকে আমি বাহিনী ছেড়ে কোথাও যেতে দিতে পারি না। শিপটার সৈনিকরা আপনাকে ভয় পায়, আপনাকে শ্রদ্ধা করে, আপনার বীরত্বের প্রতি তারা শ্রদ্ধাশীল। শত্রু হামলা করুক বা না করুক, বিজয় আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। কাজে আপনার শারীরিক উপস্থিতি এবং কমান্ড একান্ত দরকার আমাদের। কথা বলছে সেই সঙ্গে এক পা করে সামনে বাড়ছে মেজর। সত্যি যদি আক্রমণ হয়, কাউন্ট তথা নেতৃত্ববিহীন 3rd ব্যাটালিয়ন এতিম হয়ে পড়বে। তখন কে তাদেরকে পথ দেখাবে? পিছু হটতে হটতে হঠাৎ সিদ্ধান্ত পৌঁছল কাউন্ট। ব্যাপারটা তার জন্য অপমানকর হয়ে দাঁড়াচ্ছে, কাজেই সে এবার দাঁড়িয়ে পড়ল। ফলে বিশাল দেহী মেজরের পেট তার পেটের সঙ্গে এক হলো, প্রায় এক হলো নাক দুটোও। ভুলে গেলে চলবে না, এটা ফরমাল কোনো যুদ্ধ নয়। আমরা এমনকি কোনো দেশেরও প্রতিনিধিত্ব করছি না, তাই দুর্নাম পরাজয় দুর্ভোগ যদি কপালে লিখন হয়, কর্তা ব্যক্তির সাথে একযোগে ভাগ করে নেওয়ার পক্ষপাতী আমরা। দাঁড়িয়ে পড়বার সিদ্ধান্তটা ভুল ছিল উপলব্ধি করে আবার পিছু উঠতে গেল কাউন্ট। অনুভব করলো তার পিঠে কি যেন ঠেকছে। গাড়ি ফিরিয়ে দেখলো শূন্য বোঝা একটা ট্রাক রয়েছে পিছনে। ওরা ভাড়াটে সৈনিক, আমার বাছাই করা, ফিসফিস করে বলল মেজর। রোলস রয়েস কোথাও যাচ্ছে দেখলে ওই ট্রাক নিয়ে ধাওয়া করবে ওরা, অনুমতি দেওয়া আছে। থামাতে না পারলে গাড়িটার উপর দিয়ে চালানো হবে। কাউন্ট চাপা গলা হিসিস করে উঠল, বিদ্রোহী নরাদম, আমি তোমাকে ফাঁসিতে ঝুলাবো। মেজর যেন কাউন্টের কথা শুনতে পায়নি। আর 1 ঘন্টা পর ভোর, দিনের আলো ফুটলে পরিস্থিতি আঁচ করা সম্ভব হবে। এই সময় ড্রামের আওয়াজ থেমে গেল।
উপত্যকার উপর দিকে গোত্রপ্রধান বৃদ্ধ কামাল হাসান প্রতিরক্ষা সূচক নৃত্য থামিয়েছেন। নিস্তব্ধতা নেমে আসবার সঙ্গে সঙ্গে হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল কাউন্ট ডিকান্ডিয়ার চেহারা। শির দ্বারা খাড়া করে সিধে হলো, রক্তচক্ষু মেলে মেজরের দিকে তাকালো সে। মেজর রাকা, বিনা যুদ্ধে 1 ইঞ্চিও পিছু হটব না আমরা। 3rd ব্যাটালিয়নকে নির্দেশ দাও, সামনের সমস্ত বাধা খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে অগ্রসর হতে হবে। জয় আমাদের অবশ্যম্ভাবী। মেজর ভিটোরা, এখানে উপস্থিত ডিট্যাচমেন্টের কমান্ড তোমার হাতে তুলে দেওয়া হলো। বাধার প্রাচীর ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য ওদের নিয়ে সামনে অগ্রসর হও তুমি। বাকি সবাই আমার চারপাশে থাকো। সবাই দেখো, আমার যুদ্ধযাত্রা শুরু হলো। সশস্ত্র সৈনিকদের তৈরি ঘেরের মধ্যে অবস্থা নিয়ে উপত্যকা থেকে নামতে শুরু করলো কাউন্ট। নিচের দিকে আগেই মেজর আকার তত্ত্বাবধানে মেশিন গান আর মর্টার বসানো হয়েছে। কামাল হাসানের অসংখ্য সহিসের মধ্যে সবচেয়ে ছোটটার বয়স মাত্র 15। আগের দিন গোত্রপ্রধানের প্রিয় একটা ঘোড়াকে পানি খাওয়াতে নিয়ে যাচ্ছিল সে। রশি ছিঁড়ে ছুট দেয় ঘোড়া, গিয়ে পড়ে খা খা মরুতে। পুরোটো দিন আর রাতের অর্ধেকটা ঘোড়ার পিছু পিছু চক্কর খায় ছেলেটা। অবশেষে ক্লান্ত ঘোড়ার লম্বা রশিটা নাগালের মধ্যে পায় সে। সারাদিন খাওয়া নেই, রোদের মধ্যে ছুটোছুটি করেছে, তার উপর রাতের ঠান্ডা বাতাস। ঘোড়ার পিঠে চড়ে বেচারা একেবারে নেতিয়ে পড়ল। বাহনের কেশর দৌড়ে ঘাড়ের উপর মাথা রাখল সে। ঘুম এসে গেল চোখে। জানে একবার যখন ধরা দিয়েছে, পথ চিনে নিজেই পানের কাছে পৌঁছে যাবে তার ঘোড়াটা। কিন্তু ওটা যে হাঁটতে হাঁটতে শত্রু ঘাটির ভেতর ঢুকে পড়বে তা সে দুঃস্বপ্নেও ভাবেনি। নার্ভাস একজন সেন্ট্রি হেরে গলায় চ্যালেঞ্জ করলো। চমকে উঠে ছুট দিল ঘোড়া। সেই সঙ্গে ঘুম ভেঙে গেল সহিসের। অন্ধকারের ভিতর সারি সারি দাঁড়িয়ে থাকা ট্রাক আর সামরিক তাঁবুগুলোকে চিনতে পেরে ছানাবাড়া হয়ে গেল তার চোখ। ঘোড়ার পিঠে লম্বা হয়ে সেটে থাকলো সে, আল্লাহ আল্লাহ করছে। তারার আলো চকচকে একটা স্তূপ দেখতে পেল। স্তূপটার একেবারে গা ঘেঁষে ছুটল ঘোড়া। জিনিসগুলো চিনতে পেরে দম বন্ধ হয়ে এলো তার। একসঙ্গে এতগুলো রাইফেল এই প্রথম দেখল সে। গাড়ি থেকে বেরোবার মুখে হেলমেট পরা আরেকজন সেন্ট্রি চ্যালেঞ্জ করলো তাকে। হাজার ফাঁক দিয়ে পেছন দিকে তাকাতেই জ্বলছে উঠতে দেখলো রাইফেলের মাজুল। সহিসের নিচু করা মাথার উপর দিয়ে ছুটে গেল বুলেট। পা আর হাঁটু দিয়ে ঘোড়ার পিঠে গুঁতো মারল সে। গভীর নালায় সহিস যখন ফিরে এলো, কামাল হাসানের বেশিরভাগ অনুসারী রাত ব্যাপী উৎসব শেষে ক্লান্তিতে দিয়ে পড়তে শুরু করেছে। তাদের অনেকে এদিক সেদিক বেরিয়ে পড়েছে ঘুমানোর একটা জায়গা পাবার আশায়। বাকিরা যেখানে বসে খেয়েছে সেখানে লম্বা হয়ে শুয়ে পড়েছে। অল্প কয়েকজন যুবক অবশ্য তখনও সমানে চালিয়ে যাচ্ছে মাংস আর মদ দুটোই। আগুনের দ্বারে বসে আস্তে ধীরে খাচ্ছে তারা। স্বর্ণালঙ্কার পরা যুবতী মেয়েদের সঙ্গে হাসি ঠাট্টা করছে। সদ্য ঘুম থেকে উঠে সকালের নাস্তা তৈরি করতে বসেছে তারা। গুহা মুখের কাছে এসে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে একজন প্রহরীর গায়ে চড়া হলো কিশোর সহিস। দুজনে ধরাশাহী হলো সশব্দে। পর মুহূর্তে তীক্ষ্ণ গলায় প্রলাপ বকতে শুরু করলো সহিস। ভাগ্যিস উপস্থিত রয়েছে প্রিন্স হাসান সালে। কাজ হলো তার ধমকে। ইতিমধ্যে আদিবাসীদের মধ্যে মহা সরগোল পড়ে গেছে। ঠিক কি দেখেছে সহিস তা একমাত্র প্রিন্স বুঝতে পারল। বাকিরা যতটুকু শুনল তার চেয়ে বেশি নিজেদের মন মতো বানালো। একদল আদিবাসী চিৎকার করে আরেক দলকে জানালো। এভাবে সবগুলো গুহা আর গোটা নালায় ছড়িয়ে পড়লো খবরটা বিকৃত হয়ে। দেখতে না দেখতে গোটা এলাকা জুড়ে শুরু হয়ে গেল অবিশ্বাস্য ছুটোছুটি। ঘুম থেকে জেগে উঠল সবাই। প্রতিটি পুরুষ যে যার অস্ত্রে সজ্জিত হলো। তাদের সঙ্গে মেয়েরাও কৌতূহলী, এমনকি শিশুরাও তার স্বরে চিৎকার জুড়ে দিল। ছোট বড় সব কটা গুহা থেকে পিল পিল করে বেরিয়ে এলো তারা। বেরিয়ে এলো তাড়াহুড়োর সঙ্গে খাড়া করা তাঁবুগুলো থেকে। এমন একজন কেউ নেই যে ওদেরকে বুদ্ধি দেবে বা সতর্ক করবে। ভালো মন্দ বিবেচনা বোধ সম্পূর্ণ অনুপস্থিত। ঝাঁক ঝাঁক মাছের মতো সবাই একদিকে ছুটল। একদিকে ছুটল একটা মাত্র উদ্দেশ্যে,
ছড়িয়ে পড়া খবরটা সম্পর্কে সবাই যে যার বিজ্ঞ মতামত ব্যক্ত করছে, তর্কেরও বিরাম নেই। এমনকি বুড়োরা পর্যন্ত শত্রুকে কিভাবে নিধন করবে অঙ্গভঙ্গি সহকারে বর্ণনা করতে গিয়ে হেসে গড়িয়ে পড়তে লাগলো। বুদ্ধিহীন জনতার ঢল এগিয়ে চলেছে। হাঁটতে হাঁটতে তারা কবজিতে বেঁধে নিচ্ছে লাল কাপড়ের পট্টি, বর্ষায় ফলায় আঙ্গুল ঠেকিয়ে পরীক্ষা করে নিচ্ছে ধার। মান্দাত্তা আমলের আগ্নেয়াস্ত্রে বুলেট ভরছে। মায়ের কোলে খিলখিল করে হাঁটছে শিশুরা। যারা হাঁটতে পারে তারা বড়দের চারিদিকে যুদ্ধ যুদ্ধ খেলায় মশগুল। বুকে কাল্পনিক বর্ষা নিয়ে লুটিয়ে পড়ছে মাটিতে। এইভাবেই তারা ভাঙ্গা চোরা এবড়ো থেবড়ো নালা থেকে বেরিয়ে নেমে এলো ওয়েলস অব চার্লির পিরিচ আকৃতির উপত্যকায়। বড় গুহাটায় প্রিন্স হাসান স্যারে এখনো বিদেশিদের উদ্দেশ্যে সহিসের গল্পটা ব্যাখ্যা করছে। উত্তর দিকে তাদের প্রশ্ন। গোত্রপ্রধান কামাল হাসান উপস্থিত, কিন্তু তিনি ঠিক মনোযোগী হতে পারছেন না, কারণ মাইকেলই ভালো বলতে পারবে বিপদের গুরুত্ব উপলব্ধি করতে পারলেও একা শুধু রানা। শিপটার যদি কুয়া দখল করতে এসে থাকে, ধরে নিতে হয় ওরা তৈরি হয়ে আছে। ওরা হামলা করার রজুয়াত করছে। প্রিন্স, তোমার লোকদের কড়া নির্দেশ দাও, ভুলেও যেন ওদিকে কেউ না যায়। প্রথমে উপস্থিতি সম্পর্কে ভালোভাবে জানতে হবে আমাদের। কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। ভোরের প্রথম আভাস এখনো অস্পষ্ট। এই সময়ের ক্ষীণ আলো মানুষের চোখের সঙ্গে ভৌতিক চাতুর্য নিয়ে খেলা করে। প্যারাপেটের কিনারায় উকি দিয়ে থাকা 3rd ব্যাটালিয়নের সেন্ট্রিরা দেখলো অন্ধকারের ভিতর মানুষের একটা সচল পাঁচিল অসমান নালা থেকে উপত্যকায় বেরিয়ে আসছে। এখনো অস্পষ্ট, তবু শত শত মানুষের সম্মিলিত হই হুল্লাও শুনতে পেল তারা। রাতে ড্রামের শব্দ যখন শুরু হয়, কালো শার্ট পরা অনেক সৈনিক যে যার ট্রান্সের ফায়ারিং স্টেপের নিচেই শুয়ে ঘুমিয়ে পড়েছিল, কারণ তার আগে সারাটা দিন মার্চ করে এখানে পৌঁছেছে তারা। তারপর গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়েছে। স্যান্টের দায়িত্ব পালন করছে ভাড়াটে সৈনিকরা। লাথি মেরে শিপটা সৈনিকদের ঘুম ভাঙালো তারা। ঠেলা গত দিয়ে সবাইকে দাঁড় করালো প্যারাপেট বরাবর সার সার পজিশনে। চোখে ঘুম নিয়ে নিচের উপত্যকার দিকে তাকালো শিপটারা। মেজর রাকা আর মেজর ভিটোরাকে নিয়ে 3rd ব্যাটালিয়নের পুরোদস্তুর যুদ্ধের অভিজ্ঞতা আছে খুব বেশি হলে 30-32 জনের। বেশিরভাগই তারা বাংলাটে সৈনিক। তাদের মধ্যে কয়েকজন সেন্টের দায়িত্ব পালন করছে, বাকি সবাইকে নিজের চারিদিকে আটকে রেখেছে কাউন্ট ডিকান্ডিয়া। সদ্য ঘুম থেকে উঠবার পর শিপটারা হতচকিত। তাছাড়া এমনিতেও তো রাতের শেষ প্রহরে মানুষের দেহ ও মনে সবচেয়ে বেশি জড়তার ভাব থাকে। তার উপর মরু থেকে ছুটে আসা ঠান্ডা বাতাসে হি হি করছে ওরা। ভোরের অনিশ্চিত উপত্যকার আলোয় বেরিয়ে আসা লোকগুলোকে মরুর বালুর মতো অগণিত বলে মনে হলো। প্রতিটি লোক ওদের চোখে ধরা পড়লো এক একটা দানব হিসেবে। ঠিক এই সময় উত্তেজনা আর পরিশ্রমে হাঁপাতে হাঁপাতে শুরু কমিউনিকেশন ট্রেন্স থেকে উদয় হলো কাউন্ট ডিকান্ডিয়া। কামান বসানো মঞ্চে হোঁচট খেতে খেতে উঠল সে। দাঁড়ালো ফায়ারিং প্ল্যাটফর্মে। সার্জেন্ট ইন কমান্ড তাকে চিনতে পেরেই স্বস্তি সূচক একটা চিৎকার ছাড়লো। মাই কর্নেল, ঈশ্বরকে ধন্যবাদ আপনি এসেছেন। পদ আর সম্মানের কথা ভুলে কাউন্টের একটা কবজি চেপে ধরল সে। সার্জেন্টের নোংরা ঘরমাক্ত হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কাউন্ট। 20 সেকেন্ড পর আংশিক সফল হয়েছে সে। এই সময় তার নজর পড়ল উপত্যকায় ছড়িয়ে পড়া জনারণ্যের দিকে। দয়াবতী ঈশ্বরের মা! আটকে উঠল সে। হাঁটুতে একদম জোর পাচ্ছে না। পেটের ভেতর নাড়ি বুড়ি সব যেন তরল পদার্থে পরিণত হলো। সব শেষ, আমরা হেরে গেছি। ওরা চড়া হয়েছে আমাদের উপর। কাপা হাতে হোলস্টারের প্ল্যাব খুলল সে। পিস্তল হাতে চলে আসবার আগেই মাটিতে হাঁটু ঠেকিয়ে নিচু হলো। এক হাতে সার্জেন্টের ইউনিফর্ম ধরে থাকলো। ফায়ার নির্দেশ দিল সে। ওপেন ফায়ার! প্যারাপেটের কিনারা থেকে অনেক নিচে মাথা নামিয়ে গুলি করল সে, সরাসরি ভোরের আকাশে। প্যারাপেট বা নিচু পাঁচিলের পিছনে শিপটাদের মোট সংখ্যা 400-এরও বেশি। তাদের মধ্যে 350 রাইফেল চালাতে জানে। প্রত্যেকের হাতে রয়েছে ম্যাগাজিন ভরা বোল্ট অ্যাকশন আগ্নেয়াস্ত্র। আরও 60 জন রয়েছে মেশিন গানের দায়িত্বে। 5 জন করে 12টা দলে ভাগ হয়।
শুধু যে পরিশ্রমে তা নয়, যুদ্ধের অভিজ্ঞতা না থাকবার কারণে এবং নানা ধরনের অবিশ্বাস্য গুজব কানে আসায় সবাই ওরা টেনশনে ভুগছে। রাতে ড্রামের শব্দ ওদেরকে প্রায় অবশ করে তুলেছিল। যে যার অস্ত্রের পেছনে হুমড়ি খেয়ে থাকলো ওরা। ট্রিগারে আঙ্গুল। বিপদের প্রকৃতি সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা নেই। কাউন্টের আর্তচিৎকার আর পিস্তলের আওয়াজটাই যেন দরকার ছিল ওদের। সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল ভয়ের যে বাঁধনটা ওদেরকে পঙ্গু করে রেখেছিল। গুলি বর্ষণ শুরু হলো কাউন্টের চারধার থেকে, কারণ আশেপাশে যারা রয়েছে তারাই শুধু শুনতে পেয়েছে কর্নেলের নির্দেশ। উপত্যকার সামনের ডালে দীর্ঘ একটা রেখা ধরে জ্বলছে উঠল মাজুলগুলো। তারই সঙ্গে গর্জে উঠল 3টে মেশিন গান। কাপড় ছিঁড়বার একটানো শব্দ তুলে তির্যক পথ ধরে ছুটল মেশিন গানে ঝাঁক ঝাঁক বুলেট। রাইফেল বা অন্যান্য ছোট আগ্নেয়াস্ত্রের আওয়াজ চাপা পড়ে গেল। ট্রেজার বুলেটগুলো শাঁ শাঁ করে উঠে গেল উপত্যকার মাথায়, বিস্ফোরিত হয়ে আলোকমালায় পরিণত হলো। পাশের ডাল থেকে গুলি বর্ষণ হতে দেখে জনতার ঢলে ভাঙন ধরল। আহত সঙ্গী সাথীদের মারিয়ে উপত্যকার দূরবর্তী অন্ধকার নিস্তব্ধ ডালের দিকে স্রোতের মতো দাবিত হলো তারা। চোখ দাদানো ট্রেজার আর রাইফেল ফায়ারের লাল সারি থেকে দূরে সরে যেতে চাইছে। পিছনে পড়ে থাকলো নিহত ও আহতরা। যারা জীবিত তারা ছড়িয়ে পড়ল উপত্যকার চড়া মেঝেতে। দূরবর্তী ডালে গানাররা চুপচাপ রয়েছে। তাদের দিশেহারা ও বিমূঢ় ভাব আরো কয়েক সেকেন্ড স্থায়ী হলো। তারপর যখন দেখলো আদিবাসীরা এবার সরাসরি তাদের জন্য হুমকি হয়ে ছুটে আসছে, কোনো নির্দেশের অপেক্ষা না থেকে তারাও ফায়ার ওপেন করলো। শুরু হলো খোলা উপত্যকায় পাইকারি নিধনযজ্ঞ। পেছনের মেশিন গানগুলো এখনো রেঞ্জের মধ্যে পাচ্ছে আদিবাসীদের। তারা সামনের মেশিন গানের রেঞ্জের ভিতরে চলে এসেছে। সামনে থেকে গুলি বর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এলোমেলোভাবে ছড়িয়ে পড়ল সবাই। জানে না কোথায় যাবে, কোথায় গেলে নিরাপদ আশ্রয় পাবে। শিশুদের বুকের সঙ্গে আঁকড়ে ধরে ছুটোছুটি শুরু করলো মায়েরা। অল্প কয়েকজন আদিবাসী যোদ্ধা মাটিতে হাঁটু ঠেকিয়ে পাল্টা গুলি করলো ডাল লক্ষ্য করে, কিন্তু ট্রেন্সের ভেতর পজিশন নিয়ে থাকায় তাদের একটা বুলেটও শত্রুপক্ষের কারো গায়ে লাগলো না। লাভ হলো শুধু এই যে শিফটাররা গুলি বর্ষণের মাত্রা বাড়িয়ে দিল। নিয়ন্ত্রণবিহীন জনতার ঢল নিজেদের চারদিকে চক্কর দিতে শুরু করলো। দ্রুত মন্তর হয়ে এলো তাদের গতি। একসময় থেমে গেল তারা। নিরস্ত্র মায়েরা এখনো যারা বেঁচে আছে, যার যার নিজের বাচ্চাকে মাটিতে শুয়ে পরনের ঢোলা কাপড় দিয়ে ডাকবার চেষ্টা করলো। নিজেদের শরীর দিয়ে আড়াল করে রাখলো বুকের মালিককে। পুরুষরাও লম্বা হয়ে শুয়ে পড়ল। গুলি করলো এলো পাতাড়ি ঢালের গায়ে লাল হয়ে ফুটে থাকা জলসানো মাজুর লক্ষ্য করে। অবশ্য লাল আগুনের ঝলক আগের চেয়ে অস্পষ্ট হয়ে গেছে। দিগন্ত রেখার কাছে উকি দিতে যাচ্ছে দিনের প্রথম সূর্য। 12টা মেশিন গান, এক একটা প্রতি মিনিটে 700 করে বুলেট ছুটছে। তার সঙ্গে 350টা রাইফেলের বুলেট চাদরে বিছিয়ে দিল উপত্যকার উপর। মিনিটের পর মিনিট দৌড়ে অব্যাহত থাকলো তুমুল গুলি বর্ষণ। উপত্যকার নিচে এখনো যারা বেঁচে আছে, ক্রমশ উজ্জ্বল হতে থাকা দিনের আলো তাদের নড়াচড়া ফাঁস করে দিতে থাকলো নিষ্ঠুরের মতো। আক্রমণকারীদের মেজাজ বদলে গেল। এত সহজে ট্রিগার টিপলেই এতগুলো লোককে একসঙ্গে মেরে ফেলতে পারে দেখে ভয় কেটে গেল তাদের। বিজয়ের উল্লাসে ফেটে পড়ল শিফটাররা, আরো নির্দয় হয়ে উঠল। নিচের খোলা উপত্যকায় মান্দার তামলের আগ্নেয়াস্ত্র নিয়ে এখনো যারা পাল্টা গুলি বসানোর চেষ্টা করছে, তারা সংখ্যায় এতই কম যে শিফটারদের মধ্যে একজনও এতটুকু ভয় পেল না। এমনকি কাউন্ট ডিক্যান্ডিয়া পর্যন্ত নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে। পিস্তল নিয়ে চিৎকার করছে সে, শত্রুদের আমি শেষ দেখতে চাই, ফায়ার! সতর্কতার সঙ্গে প্যারাপেটের কিনারা দিয়ে উকি দিল সে। খুন করো বেটাদের, জয় আমাদের অবশ্যম্ভাবী। সূর্যের প্রথম রশ্মি ছড়িয়ে পড়ছে। ধরাশায়ী অসাড় মানুষ আর লাশে ফুলে উঠেছে উপত্যকার মেঝে। এদিক সেদিক নিঃসঙ্গভাবে ছড়িয়ে রয়েছে তারা, যেন নিক্সন মার্কেটে এলোমেলোভাবে ফেলে রাখা পুরনো কাপড়ের এক একটা স্তূপ। উপত্যকার মাঝখানে এখনো বেঁচে আছে কিছু মানুষ। মাঝে মধ্যে হঠাৎ লাফ দিয়ে সিধে হলো দু একজন। পেছনে ঢোলা কাপড় উঁচিয়ে খিচে দৌড় দিল।
সঙ্গে সঙ্গে তার পিছু নিল মেশিন গান। ধুলোর বিস্ফোরণ দ্রুত বৃত্ত রচনা করলো তার ছুটন্ত পায়ের চারদিকে। বুলেটের আঘাতে সেই ধুলোর মধ্যে আছাড় খেল লোকটা। ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত আর ধুলো মিশে একাকার হয়ে গেল। ছটপট করতে করতে স্থির হয়ে গেল একসময়। আদিবাসী যোদ্ধারা, যারা এখনো পুরানো রাইফেল আঁকড়ে ধরে শুয়ে আছে, কালো মুখ ঢালের দিকে তোলা, হাত পাকানোর জন্য শিফটা রাইফেলদারীদের আদর্শ লক্ষ্য বস্তুতে পরিণত হলো। বারাটে ক্যাপ্টেন বা সার্জেন্টের তীক্ষ্ণ কণ্ঠ নির্দেশ পেয়ে রাইফেলদারীরা টার্গেটের উপর নিশানা স্থির করলো যথেষ্ট সময় নিয়ে। একবার এক একজন রাইফেলদারীকে সুযোগ দেওয়া হলো। লক্ষ্যভেদের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ল শিফটা সৈনিকরা। দীর্ঘ কয়েক হপ্তার ট্রেনিং বৃথা যায়নি। অবশেষে ডাকাত থেকে যোদ্ধায় পরিণত হয়েছে তারা। প্রথম গুলি বর্ষণের পর প্রায় 20 মিনিট পেরিয়ে গেছে। যাকে গুলি করা যায় এমন কেউ উপত্যকায় নেই বললেই চলে। মেশিন গানের মাজুল আগ্রহ আর প্রত্যাশা নিয়ে একদিক থেকে আরেক দিকে আসা যাওয়া করছে। আর কিছু না পেয়ে অকারণে গুলি করছে লাশের স্তূপে, কিংবা বুলেট ছুঁড়ে ধুলো উড়াচ্ছে গভীর কুয়াগুলোর গোলাকৃতি ঠোঁটের চারপাশে। শুধু ওগুলোর আড়াল থেকেই মাঝে মধ্যে এখনো পাল্টা জবাব দিচ্ছে আদিবাসীরা। মাই কর্নেল। কাউন্ট ডিকান্ডিয়ার মনোযোগ আকৃষ্ট করবার জন্য তার হাত স্পর্শ করল মেজর লুইগি রাকা। 2-3 বার ডাকবার পর অবশেষে মেজরের দিকে ফিরল কাউন্ট। তার চোখ আনন্দে আর উত্তেজনায় ঝলঝল করছে। দেখছো মেজর, দেখছো কি একখানা বিজয় তোমাদেরকে আমি উপহার দিলাম। গ্রেট ভিক্টরি, তাই না? আমাদের ক্ষমতা সম্পর্কে ওদের আর কোনো সন্দেহ থাকতে পারে না। কর্নেল, আমি কি যুদ্ধবিরতির নির্দেশ দেব? জিজ্ঞেস করল মেজর। কাউন্ট ভাব দেখালো সে তার কথা শুনতে পায়নি। এখন ওরা হাড়ে হাড়ে টের পাচ্ছে কি ধরনের যুদ্ধ আমি। এই বিজয়ের পর অবশ্যই ইটালিতে আমার ফিরে যাওয়া উচিত। মাফিয়া চক্রের নেতা তার শালা দুলাবাইয়ের এই কর্তৃত্ব আর বীরত্বকে ছোট করে দেখতে পারবে না। চক্রের নেতৃস্থানীয় একটা পদ দাবি করলে প্রত্যাখ্যান করবার উপায় কি তার? কর্নেল, কর্নেল, এই মুহূর্তে গোলাগুলি থামানো উচিত আমাদের। যুদ্ধ কোথায়? এ তো নিরীহ মানুষকে একতরফাভাবে খুন করা হচ্ছে। আমাদের আসল উদ্দেশ্য হলো ওয়েলস অব চার্লটি দখল করার পর সামনে যতদূর পারা যায় এগিয়ে যাওয়া। মেজরের দিকে অগ্নি দৃষ্টি হানল কাউন্ট। রাগে তার চেহারা লাল হয়ে উঠল। এই বেটা হাদারাম, গর্জে উঠল সে, এটা যুদ্ধ নয়। ঠিক আছে, যুদ্ধই। সময় বাঁচানোর জন্য তর্ক এড়াতে চাইল মেজর রাখা। কিন্তু দেখতে তো পাচ্ছেন শত্রুরা প্রায় সবাই মারা পড়েছে। এবার আমাদের উচিত চূড়ান্ত সাফল্য অর্জন করা, চেঁচিয়ে উঠল কাউন্ট। জানো না শত্রুর শেষ রাখতে নেই? প্রমাণ করতে হবে আমি অজয় অমর। তোমার এত সাহস, বীরত্ব প্রদর্শনের এই সুবর্ণ সুযোগ থেকে আমাকে বঞ্চিত করতে চাও? দেখতে পাচ্ছ না কুয়াগুলোর আড়ালে জড়ো হয়েছে শত্রুরা? ওদেরকে বের করে এনে অবশ্যই ধ্বংস করতে হবে। মর্টার, লুইগি, মর্টার, কামান দাগু, ওদের বাপের নাম ভুলিয়ে দাও, বুঝিয়ে দাও কার সাথে যুদ্ধ করতে এসেছে ওরা। না, ব্যাপারটার ইতি ঘটানোর কোনো ইচ্ছে তার নেই। এটা তার জীবনের গভীরতম তৃপ্তিকর অভিজ্ঞতা। এই যুদ্ধ তাকে এতদিনে উপলব্ধি করতে শেখালো যুগ যুগ ধরে কেন কবিরা বীর শ্রেষ্ঠদের জয়গান গিয়ে গেছে। যুদ্ধ, সে তো সত্যিকার একজন পুরুষ মানুষের প্রিয়তম নেশা। আর কাউন্ট ডিকান্ডিয়া জানে তার জন্মে হয়েছে এই নেশা বুধ হয়ে থাকবার জন্য। দুঃসাহসের সঙ্গে আবার কিছু বলতে যাচ্ছিল মেজর রাকা। ধমকের সুরে তাকে জিজ্ঞেস করলো কাউন্ট, আমার নির্দেশ তুমি অমান্য করতে চাও? এই মুহূর্তে কামান দাগু। এই মুহূর্তে তিক্ত কণ্ঠে পুনরাবৃত্তি করল মেজর। ঘুরে দাঁড়ানোর আগে দীর্ঘ 1 সেকেন্ড ধরে পাথুরে চেহারা নিয়ে তাকিয়ে থাকলো কাউন্টের দিকে। প্রথম মর্টার বোমাটা পরিষ্কার মরু প্রভাতের উঁচু আকাশে উঠে গেল। বাঁক নেওয়া শেষ করে উপত্যকায় নামতে শুরু করলো খাড়াভাবে। সবচেয়ে কাছের কুয়ার ঠোঁটে বিস্ফোরিত হলো ওটা। ধোঁয়া আর ধুলো লাফিয়ে উঠল। তীক্ষ্ণ শব্দের সঙ্গে বাতাসে শীষ কেটে ছুটে গেল বোমার টুকরোগুলো। দ্বিতীয় বোমাটা নিখুঁতভাবে গভীর কোলাকৃতি গর্তের ভেতর পড়ল। বিস্ফোরিত হলো দৃষ্টিপথের বাইরে। কুয়ার ভেতর থেকে উতলে উঠল কাদা আর ধোঁয়া।
ভেতরের গায়ে আশ্রয় নিয়ে থাকা আদিবাসী যোদ্ধারা হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো খোলা মাটিতে। তাদের নোংরা সাদা আলখাল্লা পতাকার মতো উঠছে বাতাসে। সঙ্গে সঙ্গে মেশিন গান আর রাইফেল একসঙ্গে গর্জে উঠল। তাদের চারদিকে বিস্ফোরিত ধুলোর ঘূর্ণি সৃষ্টি হলো। ধুলো শান্ত হবার পর কাউকে নড়তে দেখা গেল না। চারদিকে থুতু ছিটিয়ে চিৎকার জুড়ে দিল কাউন্টি ক্যান্ডিয়া। যুদ্ধ জেতা পানির মতো সহজ আর আনন্দদায়ক। বাকি গর্তগুলোই লুইগি, নির্দেশ দিল সে। বের করো শালাদের সব কটাকে। প্রতিবার একটা করে কুয়া লক্ষ্য করে কামান দাগা হলো। দু একটা কুয়া থেকে কেউ বেরোলো না। ভিতরে পড়ে লোকজনের উপরই বিস্ফোরিত হয়ে গেল। বাকি প্রায় সবগুলো থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো অসহায় আদিবাসীরা। বোমার টুকরো অর্থাৎ ধারালো ছোট ছোট ইস্পাত তাদের সারা শরীরে গেঁথে আছে। বেরিয়ে এসে 5 গজও এগোতে পারল না কেউ। অপেক্ষারত রাইফেল আর মেশিন গান ঝাঁঝরা করে দিল তাদের। সাহস বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছল, উপত্যকা আর কুয়াগুলো ভালো করে দেখবার জন্য প্যারাপেটের ওপর উঠে দাঁড়ালো কাউন্টি ক্যান্ডিয়া। বাকি কুয়োগুলোর দিকে হাত তুলে গানারদের দিক নির্দেশ দিচ্ছে। পরবর্তী টার্গেট নালার কাছাকাছি অসমান মাটির সামনে উপত্যকার একেবারে শেষ মাথা। প্রথম বোমাটা বিস্ফোরিত হলো, স্তম্ভের মতো উঁচু হয়ে উঠল ম্লান অগ্নিশিখার ধুলো। দ্বিতীয় বোমাটা পড়বার আগে কুয়ার ঠোঁট থেকে লাফ দিয়ে খোলা জায়গায় বেরিয়ে এলো এক যুবতী। ছুটল, জানে নালার মুখে একবার পৌঁছতে পারলে নিরাপদ আড়াল পেয়ে যাবে। তার পেছনে 2 কি 3 বছরের একটা নগ্ন বাচ্চা। বাচ্চাটার পা দুটো বাঁকা, সম্ভবত জন্ম থেকেই, আর পেটটা ধূসর রঙের বেলুনের মতো ফোলা। তার হাত ধরে ছুটছে মা, সঙ্গে করে নিয়ে আসতে চেষ্টা করছে, কিন্তু মায়ের সঙ্গে সমান তালে অতটুকু বাচ্চা ছুটতে পারবে কেন? হোঁচট খেয়ে পড়ে গেল সে মাটিতে, কিন্তু তার মা তাকে ছাড়ল না। বাচ্চাটা যন্ত্রণা কাতর চিৎকার জুড়ে দিল। তার মা তাকে একটা বস্তার মতো মাটির সঙ্গে হিসড়ে টেনে নিয়ে আসছে। যুবতী মায়ের কোমর 2 পায়ে জড়িয়ে আর একটা দুধের বাচ্চা সেটে রয়েছে বুকের সঙ্গে। সেও নগ্ন, সেও তার স্বরে চিৎকার করছে। দীর্ঘ কয়েক সেকেন্ড বারবাই ছুটন্ত মায়ের দিকে কোনো ভুলের ছুটে এলো না। যখন এলো তখন ঝাঁক বেঁধে এলো, আর লাগলো মাত্র একটা। প্রথম বাচ্চার কবজি ধরে থাকা হাতের কোনোই চুরমার হয়ে গেল, হাড় গুড়িয়ে গেল। কোনোর কাছ থেকে নিচের দিকে হাতটা ঝুলে থাকলো শুধু চামড়া আর শিরার সঙ্গে। পরবর্তী ঝাঁকটা এলো সঙ্গে সঙ্গেই। অনেকগুলো ঝাঁকি খেল যুবতী। একটা বুলেট, দ্বিতীয় শিশু, আর মায়ের হৃৎপিণ্ড বেদ করে বেরিয়ে গেল। আবার স্তব্ধ হয়ে গেল মেশিন গান আর রাইফেল। মায়ের লাশের পাশে অনিশ্চিত ভঙ্গিতে বসে রয়েছে প্রথম বাচ্চাটা। আবার তার কান্না শুরু হলো। বাঁকা পা নিয়ে টলতে টলতে দাঁড়ালো সে। শক্তভাবে ফুলে থাকা গালে মুক্তোর মতো 2 ফোঁটা পানি। গলা থেকে পেটে নেমে এসেছে নীল পুঁতির মালা। নালার মুখ থেকে ভোজবাজির মতো উদয় হলো ছুটন্ত এক ঘোড়া। মেয়েধীন পেশিবহুল সাদা স্টালিয়ন। বালি মেশানো অসমান মাটির উপর দিয়ে তীর বেগে উড়ে গেল সেটা। তার কাঁধ আঁকড়ে ধরে পিঠে লম্বা হয়ে প্রায় শুয়ে রয়েছে এক নারী মূর্তি। পেছনে পথ পথ করে উঠছে কালো একটা আলখাল্লার দীর্ঘ প্রান্ত। গোড়শোয়ার তার স্টালিয়ন নিয়ে ছেলেটা যেদিকে দাঁড়িয়ে কাঁদছে সেদিকে ছুটে চলেছে। কি ঘটছে গানারা ভালো করে বুঝে উঠবার আগেই খোলা জায়গাটুকু ফিরিয়ে গেল সে। প্রথম মেশিন গান বিস্ফোরিত হলো, কিন্তু বুলেটগুলো উড়ে গেল স্টালিয়নের মাথার অনেকটা উপর দিয়ে। একটাও লাগলো না। এই সময় বাচ্চাটার কাছে পৌঁছে গেল ঘোড়া। গোড়শাওয়ার হ্যাচকা টান দিল লাগামে। অকস্মাৎ বাধা পেয়ে পিছনের পায়ে খাড়া হলো অ্যাস্টালিয়ন, আর ঘোড়শোয়ার সাত করে নিচু হলো ছেলেটাকে ছো দিয়ে তুলবার জন্য। ঠিক সেই মুহূর্তে স্থির টার্গেট লক্ষ্য করে একসঙ্গে গর্জে উঠল আরো 2টো মেশিন গান। আরো গল্প কবিতা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।